তোমার মনে আছে আজ থেকে 5 সাল আগের কথা, এমনই এক আন্তর্জাতিক নারী দিবসের দিনে তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে। সেদিন আমার খুব খারাপ লেগেছিল, পায়ে ধরে তোমাকে কেঁদেছিলাম, থেকে যাও থেকে যাও, চলে যেও না, তুই ছাড়া অচল হয়ে যাবো, যাস না। তুমি শোনোনি, তুমি তোমার জেদে আটকে পড়েছিলে। অর্থাৎ আজ থেকে 5 বছর, মানে 2021 সালের 8ই মার্চ সকাল 10:20-21 হবে তখন তোমার সাথে আমার লাস্ট কথা হয়েছিল। এরপরে তোমার সাথে আজ আমার একদিনও কথা হয়নি। শুনেছি বিয়ে হয়েছে, তোমার এক বেবিও আছে, স্বামী সন্তান সব কিছু নিয়ে খুব সুখেই বোধহয় আছো। কিন্তু আমি মানুষটা কেমন রইলাম কোনোদিনও জানতে চাইলে না। আর সেদিন তোমায় কত ধরে রাখতে চেয়েছিলাম বলো, কিন্তু তুমি থাকোনি। আচ্ছা, তোমার মনে আছে সেই 2010 সালের 27শে জুলাইয়ের কথা, যেদিন আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল তার ঠিক পরের দিন। প্রথম স্কুলে গিয়েছিলাম, তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আমি স্কুলে অ্যাডমিশন নিলাম, রোল নাম্বার 1 হলো। তুমি পরে আর্টসে অ্যাডমিশন নিয়েছিলে, আমি সায়েন্সে নিয়েছিলাম। বরাবরই ভালো স্টুডেন্ট ছিলাম, সেটা তুমি কিছুদিনের পরিচয়েই জানতে পেরেছিলে। তারপর টিউশন, স্কুল যাই বলো না, সবেতেই আর চোখে দেখা হতো তোমার সাথে। কখনো তুমি আমার উপরে জোর করতে, কখনো আমি তোমাকে সুযোগ করে দিতাম। আচ্ছা, মনে আছে তোমার ক্লাস 12-এর যখন আমাদের টেস্টের রেজাল্ট বেরোয় সেই দিনের কথা, 2012 সালে আমাদের এক্সাম ছিল। 2011 শেষের দিকে আমাদের, 2012ই হবে, 11 কিনা 12তে তুমি যখন টেস্টে আর্টসের মধ্যে ফার্স্ট হলে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু তখনও আমাদের কথা হয়নি কোনো দিন। হ্যাঁ, খাতা দেয়া নেওয়া হয়েছিল। আমি ঘর থেকে ফোনে ইংলিশ পড়া করে নিতাম বলে তুমি তার উপরে জোরও খাটাতে, যে স্যার ও কেন আসছে না, ও কেন করে নিচ্ছে, ও তো আসছে না, আমরা কষ্ট করে আসছি। তুমি জানতে আমি দূর থেকে যেতাম, তবু তুমি বলতে বায়না ধরতে, আমি সবই মেনে নিয়েছিলাম। তারপর 10 সাল থেকে 2016 সাল, 6টা বছর কেটে গেছে। মনে আছে সেই 6 বছর আগের, মানে 2010-11 সেই শুরুর দিকটাতে, যেই সময়টাতে তুমি বারবার আর চোখে তাকাতে। হ্যাঁ, 11-এর পরে যখন রেজাল্ট বেরালো, 12-এ উঠলাম, তখন ফার্স্ট হয়েছিলাম স্কুলে, সেটা রোল নাম্বার 1 ভর্তি রোল ছিল না। সেই হিসেবে তুমি একটু বেশিই বোধহয় আমার প্রতি দুর্বল হয়েছিলে। আমিও হয়েছিলাম, সেটা তুমিও বুঝতে, আমিও বুঝেছিলাম। তারপর কাউকে কোনোদিনও বলা হয়ে ওঠেনি, ভালো লাগা ছিল, ভালোবাসাও ছিল। তুমিও কোনোদিনও বলোনি, আর আমিও ভয়ে কোনোদিনও বলতে পারিনি, কেন তোমার বাবার দোকান স্কুলের সামনেই ছিল। এরপর 2016 সাল চলে আসে। অনেকের সাথে যোগাযোগ করতে করতে, বন্ধু বান্ধবী সকলের সাথে কথা বলতে বলতে একদিন আমায় অন্যরাই জিজ্ঞাসা করে নেয় যে তার কি খবর। আমি তোর খবর কিছু জানতামই না, আমাকে লোকে যখন জিজ্ঞাসা করলো আমি খানিকটা অবাকই হয়ে গেলাম।
বললাম যে না, কোনো খবর নেই, বাট তোরা কী করে জানতে পারলি? সবাই বলল, জানা যায় বাবা, জানা যায়। তুই বলিসনি তো কী হয়েছে, জানা যায়, বোঝা যায়। তখন সকলে বলল, একবার ট্রাই করে দেখতে পারিস, হয়তো শুনেছি এখনও বিয়ে হয়নি। তো মনের মধ্যে এক আশা জাগলো। 6 বছর যে কথা কাউকে বলতে পারিনি, সে কথা বলার সুযোগ করার জন্য আটুপাটু করতে লাগলাম ভিতর থেকে। একদিন হঠাৎ করেই তোর আর আমার কমন ফ্রেন্ড, তার থ্রু দিয়ে তোর ফোন নাম্বার জোগাড় করলাম। বারটা বোধহয় শনিবার ছিল। সেই দিন প্রথম তোকে ফোন করেছিলাম, সম্বোধনটা ছিল তুমি দিয়ে। কেমন আছো, চিনতে পারছো, ইত্যাদি ইত্যাদি। তুমি চিনতে পারোনি। যখন নাম বললাম, তুমি যে বললে হঠাৎ করে, তুই কেমন আছিস? আমি তো খানিকটা আকাশ থেকে বললাম। যাই হোক, জিজ্ঞাসা করলাম কেমন আছিস, কী করছিস, কোথায় পড়ছিস। তারপরে আর কথা হলো না। ঠিক আছে, ভালো থাকবি, রাখছি, এই কথাটা বলেই কথা শেষ হয়ে গেছিলো সেদিন। তারপর হঠাৎ করে আমি একদিন মেসেজ করেছিলাম তোকে, একদিন বা সেই দিনের মধ্যে, যে স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে। তুই সঙ্গে সঙ্গে তার পরের দিন আমাকে ফোন করে বললি, এসব মেসেজ করবি না, দাদা আছে, দাদা দেখে নিলে আমাকে মেরে ফেলবে। আমি তারপর থেকে আর মেসেজ করিনি তোকে। কিন্তু তুই ফোন করে বললি সব মনে আছে, এতদিন বাদে আমাকে মনে পড়লো। আমি বললাম, চেষ্টা তো অনেকবার করেছি, বাট হয়ে ওঠেনি। তুই তো জানতিস আমি খুব কম কথা বলতাম তখন। এখন একটু বেশিই কথা বলি। এখন সবারই সাথে মিশতে পারি, তখন একটু ভয়ে ভয়েই থাকতাম। ফার্স্ট ছিলাম ঠিকই, বাচনভঙ্গি বা আর্থিক দারিদ্রতা বা ফিনান্সিয়াল যে কন্ডিশন, সবেরই কারণে আমি সকলের সাথে মিশতে পারতাম না। একদিকে টিউশন ছিল, সকলে হেল্প করে আমাকে পড়ায়, সেখানে প্রেম মানায় না, বলে না, যখন দারিদ্রতা জানলা দিয়ে, দরজা দিয়ে প্রবেশ করে, প্রেম তখন জানলা দিয়ে পালায়। আমার ক্ষেত্রে সেই ঘটনাই হয়েছিল। এরপর তুই আর আমি কথা বলতে শুরু করলাম, প্রমিস করলাম দুজন দুজনকে যে তোর বুকের মধ্যে একটু জায়গা দিবি, আমার শক্ত হাতে তোকে চিরদিন ধরে রাখবো। তুই আমাকে বলেছিলি, বাহ, খুব ভালো কথা, তো খুব ভালো লেগেছে, আমি থাকবো। এটাও বললাম যে আমাকে বিয়ে করবি তো। তুইও বললি। আসলে তুই দিয়ে সম্বোধন করছি কেন, সেই সময় বয়সটা তো ছোটো ছিল, তখন আমার মাস্টার ডিগ্রি, তো তখন বিএড কলেজ। তুই মাস্টার ডিগ্রি করিসনি। তো সেই সময়ে দুজন দুজনে কথা দিলাম, কত সন্ধে কেটে গেছে দুজনের সাথে কথা বলে। তুইও ফোন করতিস সপ্তাহে 3 দিন, কেন বাকি 3 দিন দাদা বাড়িতে থাকতো, আর অন্য 3 দিন সন্ধ্যাবেলা দাদা যেত পড়াতে। তো সেই হিসেবে তো ফোনের অপেক্ষায় বসে থাকতাম। আর অপেক্ষা যে কী জিনিস, এটা তুইও ওই মুহূর্তে জানতিস, আর আমি আজও জানি। কেননা আজ তুই নেই, তোর স্মৃতি আছে। তুই কতটা ভালোবাসিস জানি না, আমি আজও ভালোবাসি। আমাকে অনেকেই বলেছে ভুলে যেতে, পাস্টকে ভুলে প্রেজেন্টে ফোকাস করতে। আমি পাস্টকে ভুলিনি, প্রেজেন্টে ফোকাস করেছি, পাস্টকে ভুলতে পারিনি। আসলে ভোলা কি যায় বল? প্রথম ভালোবাসা, যাকে নিয়ে জীবনের সব কিছু স্বপ্ন ছিল, তাকে কি ভোলা যায়? তুই গেছিস কিনা জানি না ভুলে, আমি তো পারিনি। তবুও আমার প্রতি তোর একটা ভুল ধারণা সেইবার থেকে যে তৈরি হলো, সেটা আমি আজও তোর কাছ থেকে মুছে দিতে পারিনি। যাই হোক, সেসব কথায় আসছিস, অ্যাকচুয়ালি সেসব কথাতে আসছি।
অ্যাকচুয়ালি ভিডিওটা তোর জন্যই বানানো। আজকের দিনে তুই চলে গেছিলি, আমাকে সেই দিন কতগুলো কটূক্তি শুনে গিয়েছিলি, সেগুলো মনে পড়লে আজও চোখে জল ভরে আসে। তুই ইত্যাদি এই সম্পর্ক করে আমাকে খুব অসম্মানও করেছিলি। আমি তোকে তুমি ছাড়া কোনোদিনও সম্মান করিনি, মানে তুমি বাদ দিয়ে অন্য কোনোতে, অন্য কোনো টার্ম দিয়ে বা তুই দিয়ে কোনোদিনও ডাকিনি। তুমি দিয়েই ডাকতাম। হ্যাঁ, তুই দিয়ে ডাকাই যেত, ক্লাসমেট ছিলাম, বাট তুমি দিয়েই সম্বোধন করতাম। বাট আসছি সেসব কথাতে। হ্যাঁ, মনে পড়ছে এর আগে কথা হলো, সন্ধ্যাবেলা অপেক্ষা হতো, আমি কম্পিউটার শিখে ফিরতাম, তোর জন্য হয়তো কখনো খাওয়া মিস করে কথা বলেছি, কেননা দাদা চলে আসবে এই ভয়েতে। তবে হ্যাঁ, এই প্রমিসটা তো আজও আমি করার পরে আজও তোকে বলতেই পারি যে তুই কোনোদিনও এটা বলতে পারবি না যে আমি তোকে কোনো কিছুতে জোর করেছি। জোর একদিনই করেছিলাম, শুধু সেই দিন থেকে যেতে বলেছিলাম 2021-এর 8ই মার্চ। কিন্তু সময় সাথ দেয়নি, বা কপাল, বা বাস্তবতা, বা তুই। কেন জানি আজও ঠিক এই জায়গাটাতে একই রকম তোর কথা মনে পড়ে গেলে বড্ড কষ্ট হয়। আজকে হাসি মুখে বলছি ঠিকই, কিন্তু এই হাসির পেছনে যে গোপন ব্যথা, সেটা তুই দেখিসনি কখনোই। তারপর কথা হতে লাগলো 2016-তে। তোকে না জানিয়েই 2016-র 28শে ডিসেম্বর থেকে কিছু কথা আমি রেকর্ড করতে লাগলাম অজান্তেই। কেন জানিস? বুড়ো হয়ে গেলে এই কথাগুলো শুনবো বলে। রেকর্ড আছে 2016-র 28শে ডিসেম্বর থেকে 8ই মার্চ 2021 পর্যন্ত প্রতিটা কথার রেকর্ড আছে। আজও মাঝে মাঝে যখন মন খারাপ হয়ে যায় সেই কথাগুলো শুনি, ঠিক কী সুন্দর দিন ছিল, যেই দিনেতে সেই ক্ষণেতে কেবল তুই আর আমি ছিলাম। তোর দিক থেকে আমি বলতে পারবো না, আমার দিক থেকে আমি বলার চেষ্টা করছি যে আমি তোকে কতটা ভালোবাসতাম এবং আজও কতটা বাসি। অ্যাকচুয়ালি তারপর কি হলো, ওই 28শে ডিসেম্বরই কেন রেকর্ড করতে শুরু করেছিলাম কথা, সেটা বোধহয় জানিস না তুই। আমার সেই দিন কেন যেন মনে হয়েছিল যে তুই আমাকে একটু করে অবহেলা করা শুরু করেছিস। সে অবহেলাটা খানিকটা এরকম ছিল, ফোন করতিস আগে রেগুলারলি, সন্ধেবেলাতে যেরকম হতো আমাদের কথা, আমি ওয়েট করতাম, তুই ফোন করতিস, বাট তারপর থেকে করা বন্ধ করে দিলি। হ্যাঁ, মাঝে মাঝে করতি, কখনো কখনো, কখনো কখনো করতিস না, বাট আমি ওয়েট করতাম, আমি নিজেই বলতাম আমি অপেক্ষা করব, তুমি করবে। বাট কখনো আসতো, কখনো আসতো না। এই করতে করতে তুই যখন কলেজ যেতি, কলেজ যাওয়ার সময় কলেজ পৌঁছে ফোন করতি, এইখানে নেমে ফোন করতি বাস স্ট্যান্ডে। তারপরে মনে আছে প্রথম দেখার দিনটা, যেদিন আমি পিছনের গেটের দিকে দাঁড়িয়েছিলাম, তুই সামনের গেটে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছিলি। আমার মুখোমুখি হতেই তুই আমাকে ইশারায় বললি যে উঠে পড় বাসে। আর আমি কীরকম বোকা ছিলাম দেখ, আমি তোর পিছু পিছু পিছন গেট ছেড়ে সামনের গেট দিয়ে উঠলাম। তুই আমাকে ওঠার পরে এটাও বললি পিছনের দিকে উঠতে পারলি না, সামনেতে সবাই লোকে দেখছে। তুই লোকের ভয়েতে লাজুকতায় ভরেছিলি, আমি এসব পরোয়াই করতাম না। যাই হোক, হয়তো ছেলে হিসেবেই পরোয়া করতাম না, মেয়ের পক্ষে হয়তো একটা স্বাভাবিক ব্যাপার ছিল। তো যখন পাশে বসে গিয়েছিলি, তখন একটা কথা বলেছিলাম, একটা চিঠি দিয়ে গোপনে, যে হাতটা এভাবে ধরে রেখে দিস, ছেড়ে যাস না কিন্তু, তুই চলে গেলে আমি কিন্তু বাঁচতে পারবো না। কথাটার আক্ষরিক অর্থে তো সত্যিই কেউ মরে না, এমনটা নয় যে কেউ বাঁচে না,
বাট অভ্যন্তরীণ অর্থে এটাই বোঝা যায়, মানুষ সত্যিই মারা যায় ভেতরে ভেতরে। তুই হয়তো সেগুলোকে আমার দুর্বলতা ভেবে নিয়ে আমাকে নিয়ে খেলতে শুরু করলি। অতটা ফোন করলি না, অতটা আর কথা হতো না, কলেজ আসলে দেখা করতিস না, কলেজে পৌঁছে আর ফোন করতিস না, দিনের বেলাও কখনো কখনো ফোন হতো না, আর যদিও হতো বা 1 থেকে 2 মিনিট। ছবি চাইতাম, একদিনও ছবি পাইনি তোর। যখন ছবির লেনদেন হতো কেবলমাত্র অনেক করে রিকোয়েস্ট করার পরে। আমার দ্বিতীয় ফোন নাম্বারটা তুই সেভ করে রেখেছিলি, যেটা আমার হোয়াটসঅ্যাপ ছিল না, আর যেটা আমার হোয়াটসঅ্যাপ ছিল সেটা সেভ করতিস না। তো সেই কারণে নাম্বার চেঞ্জ করে তোর ছবি দেখতে হতো, কেন হোয়াটসঅ্যাপে তখন ডিপি দেখা যেত আর ডিপির স্ক্রিনশট নেওয়া যেত। তো ডিপি চেঞ্জ করতিস, সেই ডিপি দেখে ছবি নিয়ে স্ক্রিনশট নিয়ে আবার নাম্বার চেঞ্জ করে নিতাম, যাতে তোর হোয়াটসঅ্যাপে বা কোনো কিছুতে কেউ বুঝতে না পারে যে আমাদের কোনো সম্পর্ক আছে। সম্পর্কে কোনো নোংরামি ছিল না, সেটা তুইও জানিস, আমিও জানিস। আমি তোকে আজ পর্যন্ত কোনো রকম মানে কী বলবো, কোনো রকম কোনো কিছু ডিমান্ড করিনি, তোকে কোনো দিনও তো টাচ করেই দেখিনি। স্পর্শ কেমন হয়, ভালোবাসার স্পর্শ কেমন হয় তাও জানিনি। সেই দিন বাসে শুধু হাতে হাত ধরে বলেছিলাম লাস্ট, যে এভাবে হাত ধরে থেকে যাস, চলে যাস না, কিন্তু কথা দিয়েছিলি তুই। কিন্তু ওই যে বেকারির একটা জ্বালা থাকে, যেটা হচ্ছে যে 2016-তে মাস্টার ডিগ্রি পাস করলাম, 2017-তে। তারপরে তোকে বিয়ে করার উদ্দেশ্যর জন্য একটাই কাজ, তখন একটা জব পেতে হবে। আমি জবের মার্কেটে তখন একমাত্র উদ্দেশ্য আমার ছিল স্কুল শিক্ষকতা করা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল সার্ভিস কমিশনে শিক্ষকতা করা। বাট সেই পরীক্ষা আজ এই বুড়ো বয়সে এসে 2026-এ একবার দিতে পেরেছি। আর বোধহয় কোনো দিনও হবে না, তুই দিয়েছিস কিনা তাও আমি জানি না। বাট ওই সময় যেটুকুন আমার মনে হলো যে আমি কীটা পারবো, বরাবরই অঙ্কে ভালো ছিলাম, রিজনিং বা লজিক্যাল জিনিসে ভালো ছিলাম, ইংলিশেও খুব একটা খারাপ ছিলাম না। আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এতটাই ভয় পেতাম, যেটার জন্য আমি ভাবলাম যে ব্যাঙ্কিংয়ের কারেন্ট অ্যাফেয়ার্স কিছুটা আসান হবে। তো আমি ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান নিতে লাগলাম। কোনোটাতে প্রিলি কোয়ালিফাই হলো, কোনোটাতে মেন্স হলো, কোনোটাতে হলোই না, ম্যাক্সিমামই হয়নি। সেই সময় বিএডও সাথে চলছিল। আমি বলেছিলাম তোকে যে বিএডটা আমি তোর কলেজে ভর্তি হয়ে যাই, আমাকে একটু হেল্প করে দিস, আর আমি এদিকে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেবো, আর কিছুদিনের মধ্যে জব পেলে ঘাড়ে জানিয়ে দেবো। তোর বাড়িতে, আমার বাড়িতে তো প্রথম থেকেই জানি, আর ছেলে হিসেবে কোনো কিছু সমস্যা হয়নি। যেদিনে প্রথম তোর সাথে পরিচয় হয়, কথোপকথন হয়, যেদিনে তুই আমাকে প্রমিস করেছিলি এবং আমিও প্রমিস করেছিলাম, আমি বাড়িতে এসে একটা কথা বলেছিলাম যে মা, এরকম ভালোবেসে বিয়ে করায় কি ক্ষতি হবে বা ইত্যাদি। তখন মা ডাইরেক্ট বলছে, কে মেয়ে বল। আমি তোর কথা বললাম, বলছে বলেছে তো বিয়ে করবে। বললাম হ্যাঁ বললাম, বাট আজকে দেখ না তুই কোথায় আর আমি কোথায়। তো এই করে ইগনোর করা শুরু হলো তোর। কখনো ফোন আসতো, কখনো আসতো না, দেখা করতে চাইতাম, ঘন ঘন দেখা হতো না। তুই করতে চাইতিস না, আমি ওয়েট করতাম, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতাম জাস্ট দূর থেকে দেখবো বলে, বাট তুই চলে যেতিস, ফোনই করতিস না। এরপর ব্যাঙ্কিংয়ের এক্সামে কোনটাই হলো না। এরপরে আমার শুরু হলো ব্যর্থতার কাহিনী। একদিকে তোর ইগনোরেন্স, অবহেলা, সেটা আমাকে বারবার আমাকে জাগিয়ে তুলছিল মাথায় যে তুই বোধহয় আর আগের মতো নস।
তুই বোধহয় আর আগের মতো আমাকে ভালোবাসিস না, বদলে যাচ্ছিস। আমার মনে হতে লাগলো। আরেকটা কথা বলে দিই, আমার যা মনে হতে লাগে না সেটা ভবিষ্যতে সত্যি বলে প্রমাণিত হয়েছে। অতএব আমার সিক্স সেন্স প্রচণ্ড স্ট্রং। সেই হিসেবে আমি বুঝতে পেরে যেতাম। আমি কোনদিন এরকম অপেক্ষা করতাম যে আজকে দেখা হবে, তুই আমাকে আগের দিন বললে ঠিক আছে আমি গেলে ফোন করবো, আসতিস, আমি দাঁড়িয়ে থাকতাম, তুই ফোনই করিস নি, চলে গেছিস, কলেজে গিয়ে ফোন করছিস, আমি কলেজ পৌঁছে গেছি। আমি তো অবাক হয়ে যেতাম। এত সব করতে করতে মেন্টালি এক প্রেশার তৈরি হতো। সে প্রেশারে আমি নিজেকে সংবরণ করতে পারতাম না এবং পড়াশোনাতে মন দিতে পারতাম না। তো না পারার কারণে আমি আর পরের পরীক্ষাগুলোতে একটা তো কোয়ালিফাই করতে পারিনি। এরপর যত অবহেলা বাড়তে লাগলো, অনেক কথা আছে। বিয়ের চলাকালীন পরীক্ষা কেমন হয়েছে, কী ধারা, পৌঁছালাম কি না হলেতে, এসব কথা প্রথমে হতো। বাট যখন বিয়ের চলাকালীন যখন আমার ব্যর্থতার দিন আসতে লাগলো বারবার, তুই কেন যেন এইসব কথাকে দূরে করে দিলি। শুধু ফোন করে এটাই হতো, কেমন আছো, ঠিক আছে ভালো থাকবে, রাখছি, এইটুকু। তো এরই সাথে সাথে 2017 গেল, 2018 এলো। আর এই বছরে তো ঋতুও 5-6 বার পরিবর্তিত হয়। তুই তো একবারও দেখা করার নামই নিতিস না। আর আমার কি গণ্ডগোল ছিল জানিস? বোকামিটা এটা ছিল যে আমি তোকে সব কথা বলে দিতাম, শেয়ার করে দিতাম। তুই যদি নাও দেখা করতিস, তোকে আমি এটাও বলতাম, আজকে দেখা তো করলে না। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তুই এটাকে আমার দুর্বলতা বা পার্মানেন্ট ওয়েট করা ভেবে নিলি যে ও তো আমাকে ছেড়ে যাবে না। তো সেই হিসেবে তুই আমাকে অপশান হিসেবে রাখলি। এবং 2018 সালে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা 2021 সালে সামান্য কথোপকথনে আসতেই সেটার উপরে বেস করেই তোকে যখন আমি বাধা দিলাম, তুই ভাবলি তোকে আমি সন্দেহ করছি। 2018-তে তুই সেই আমাদের স্কুলের যে নোংরা মাস্টারটা রে, দেবাশিস, টাইটেলটা আমি বলছি না, নোংরা বলতে সে একটু মেয়েদের প্রতি বেশি দুর্বল, আর মেয়েদিকে খুব একটা রেসপেক্ট করে না। কেন, সে কিছু ঘটনা বলেছিল, শেয়ার করেছিল, কোনোদিনও বাবাকে চড়িয়ে দিয়েছিল, এগুলো তার পরিচয়। তো সেই হিসেবে আমি তাকে নোংরাই বলছি। তার বাইকে কোনোদিন তুই উঠে গিয়েছিলি, আমাকে বলেওছিলি যে আমি তার বাইকে আজকে এসেছি। আমি কিছুই জানি না, বলিও নি তোকে যে কেন এসছিস, কী ধারা। তো আমি তো একটা ছেলে, অন্য ছেলে নজর একটা মেয়ের প্রতি কীরকম হতে পারে সেটা আমি ভালো করে জানবো। তো সেই হিসেবে আমি ভাবলাম মাস্টারমশাইয়ের সাথে এসছে, তারপর বলার কী আছে, না বলারই বা কী আছে, বা বাধা দেওয়ারই কী আছে। তো সেদিন কেটে গেল, সেসব নিয়ে কোনো কথাই হয়নি। এরপর 18 গেল, 19 গেল। সব থেকে অবাক ব্যাপার কী জানিস, 19-20 দিকে জন্মদিনে না, আমার জন্মদিনে তুই উইশই করতিস না, শুধু এটুকুন বলতিস জন্মদিনে যে আমাকে বললে না। আমি ভাবলাম উইশ করবি, তোর উইশের জন্য বসে থাকতাম, বাট উইশ আসতো না। হ্যাঁ, প্রথম 2-3 বছর এসেছিল, মিথ্যে বলবো না রে, কেন কল রেকর্ড আছে তো, সেগুলো শুনে নিজেকে বোঝার চেষ্টা করি যে আমি কি এরকম মূর্খ ছিলাম, কীরকম তোর উপর ডিপেন্ডেন্ট ছিলাম। তো সেই হিসেবে তোর জন্মদিনের একটা দিনও মিস যায়নি, 1 সপ্তাহ আগে থেকে মিস চলতো। তো সেই হিসেবে তুই আমাকে পার্মানেন্ট নিয়ে নিলি আর অবহেলার দিকে রেখে দিলি। আর এই দিক সব দেখতে গেলে আমি সবার শেষে বোকা বেনে গেলাম। এরপর 18-19 দিকে হয়তো একবার আধবার, তারপরে করোনা পড়ে গেল 19-এ, 20 চলতে লাগলো, পরীক্ষা টরীক্ষা দিতে যেতাম, বারণ করতিস যে মাস্ক পরে যাবি ইত্যাদি ইত্যাদি, এটা করবি সেটা করবি, অনেকগুলো তোর কথা শুনতামও, সব কথা শুনেছি। বাট পরীক্ষাতে তো মন দিতে পারতাম না, সত্যি কথা বলছি, কিছুতেই মাইন্ড কনসেন্ট্রেট করতে পারতাম না।
তো নিজেকে, এটা হয়তো যদি আমি ইয়াং এজে থাকতাম না, মানে টিনেজার এজে থাকতাম, তাহলে আমি পুরো বরবাদ হয়ে যেতাম। বাট এটা ম্যাচিওর লেভেলে ছিল বলে, মাস্টার ডিগ্রির পরের বয়স মানে ধরলো 24, 25, 26, এই বয়সের দিকে ছিল বলে আমি হয়তো নিজেকে সামলে নিয়েছি। এদিকে তোর বয়স বেড়ে যাচ্ছিল, তবুও তোকে ভালোবেসেছি। আমি একদিনও কিছু বলিনি যে কেন এটা চলছে বা কী। আমি নিজে নিজেই ভাবতাম, কেন এরকম করছিস, মানুষ কথা বললে কী ক্ষতি হয়েছে, আগের মতো কেন আর হয় না। হয়তো সময় পাস না জানতাম, মেসেজ করা যেত, করিসনি, ফোন করা যেত, সময় বার করলে। একটা কথা শুনেছিলাম, যেটা এই যে সময় বের করে কারোর সাথে কথা বলা আর কথা বলার জন্য সময় বের করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তুই সময় বের করে কথা বলতিস না, কাজের শেষে যদি সময় বাঁচত তাহলে ফোন করতিস, নচেত না। তোর বাড়ির অনুষ্ঠানের সময় 3-4 দিন কথা হতো না, রোজ ফোন কাছে রাখতাম। আর সব থেকে বড়ো কথা কী জানি, বাথরুমে পর্যন্ত ফোন নিয়ে যেতাম, যাতে তুই ফোন করলে সঙ্গে সঙ্গে ধরি, তোকে ওয়েটিংয়ে না পাই। বন্ধুরাও সেই সময় ফোন করলে তাদের ফোন কেটে দিতাম, তাদেরকে বলে রাখতাম যে এই সময় আমি ফোন ধরতে পারবো না। তারা সন্দেহ করতো, দুটো কটু কথা বলতো যে সুদর্শন, যার জন্য আজকে অপেক্ষা করছো সে যদি ছেড়ে চলে যায় তখন কিন্তু আমরাও আর থাকবো না। আর আজকে তাই হয়েছে, আজকে তুইও নেই, আমার সেই সব বন্ধুগুলোও নেই। তোকে ধরতে যেয়ে আমার বন্ধুত্ব চলে গেছে অনেকের সাথে। তো সেসব কারণে কষ্ট হয়। আর এত কিছু কষ্ট হওয়ার পরেও আজও বেঁচে আছি, দেখ না। আর মেন কথা তো এখন আসেইনি। এরপর 2025-এর শেষের দিকটাতে বা 2026-এর শুরুর দিকটাতে, জানুয়ারির দিকটাতে। হ্যাঁ, আর এর মাঝে একটা কথা বলার আছে। এর মাঝে আমার 2019-এর দিকে একটা হেলথের প্রচুর অসুবিধা হয়। তো তার জন্য আমি হসপিটালাইজড হই এবং মেন্টালি প্রেশার বা সমস্ত কিছু নিয়ে একটা গুরুতর সমস্যা হয় আনাসে, মানে পায়ুদারেতে। তো সেই কারণে আমি তোকে সব বলতাম, ভাবতাম তুই হয়তো একদিন দেখতে আসবি বা রেগুলার খোঁজ নিবি, বাট খোঁজ হতো না, বহুত কষ্ট পেতাম। তো সেই হিসেবে আরও ইগনোর লাগতো, মনে হতো যেন নিজেকে অবহেলিত লাগতো তোর কাছে শুধু। বাকি সবাই কদর করতো তোর কাছে। বাড়িতে মাঝে মাঝে মা জিজ্ঞাসা করতো যে কী হয়েছে, বাবা জিজ্ঞাসা করতো, আমি এড়িয়ে যেতাম, বলতাম না, কিছু না, এমনি একটু। তো এইভাবে ওই 2025-এর শেষ আর 2026-এর শুরুতে, সরি 2020 শেষ 21-এর শুরুতে, 2020 শেষ 21-এর শুরুতে এই সময় একটা ইস্যু দেখা দিল। তুই আমাকে কিছু বন্ধুর কথা বলতেছিলি। বন্ধু মতলব আমি ভাবতাম বান্ধবী, হয়তো যে তুই বান্ধবীকে বন্ধু বলতিস, কেননা তুই এক তোর ঘরের রিলেটিভ ছিল যাকে সোনু বলে ডাকতিস। স্বাভাবিকভাবে নাম অনুযায়ী মনে হবে যে সোনু ছেলের নাম, বাট তার নাম সোনাই, তাকে তুই সোনু বলে ডাকতিস, সে অ্যাকচুয়ালি একটা মেয়ে। তো সেরকমই তুই যখন বন্ধু বলতি আমি ভাবতাম বান্ধবীদের কথা বলছিস হয়তো। বাট এমনটা নয় যে বন্ধুত্ব বা বান্ধবীর সাথে কথা বলাটা বা তাদেরকে সময় দেওয়াটা বয়ফ্রেন্ডের থেকে বেশি জরুরি হয়ে যাবে। হয়তো এটা উচিত নয়, বাট তুই সেটা বেশি জরুরি মনে করতি, আমাকে বেশি অবহেলা করি। কেননা তুই জানতিস যে আমি তোর জন্য অপেক্ষাতে থাকবো, আমি তোকে ছেড়ে যাবো না, কারণ আমি তো তোকে ভালোবাসি অলরেডি। অতএব আমাকে নিয়ে খেলা শুরু হয়েছিল তোর। সেই হিসেবে তুই তোর অনেক বন্ধুদের কথা আমাকে বলতে লাগতিস, আর একদিকে অবহেলা আর একদিকে তোর বন্ধুদের কদর করতিস অনেকভাবে। ও খুব ভালো ছেলে, ওর মনটা খুব ভালো, ছেলেটার মনটা খুব সুন্দর, ওর পাশে বসে যেতাম, হ্যাঁ না, ও আমাকে খুবই
হেল্প করতো, ইত্যাদি ইত্যাদি সব যখন বলতিস আমার খুব খুব খারাপ লাগতো। ভালোবাসি তো, হয়তো অধিকার বোধ জন্মে যাওয়ার পরে অন্য তোকে কদর করলে আমার সেটা খারাপ লাগতো। ইনসিকিউরিটি লাগতো না, খারাপ লাগতো যে আমি হয়তো সেই মানুষটা নয়, যত্নের মানুষটা হয়তো অন্য কেউ, বা হয়তো আমাকে শোনাচ্ছিস। আর দেখ না, যদি খারাপ নাই লাগতো তাহলে এটা কেন হতো? তুই যেদিনে তোর বন্ধুদের কথা আমাকে খুব বলতে লাগতিস, আমিও একদিন এক বান্ধবীর কথা ইচ্ছে করে গোপনীয়ভাবে, বান্ধবীর কথা বলতে মানে আমি নিজে একটা কাল্পনিক চরিত্র গড়ে, যে আজকে ফোন করেছিল, এর সাথে অনেকক্ষণ কথা হলো, এ আমাকে খুবই করে, এসব যখন বলতে লাগলাম তুই ফোন রেখে দিতিস কেন? তুই সঙ্গে সঙ্গে ফোন কেটে দিতিস কেন? নিশ্চয়ই তোর খারাপ লাগতো বলেই। তারপরে যখন তোকে বললাম যে এসব কিছুই হয়নি, তোমাকে শুধু এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমারও খুব খারাপ লাগে, এইসব কথাগুলো তোকে ক্লিয়ারলি বলে দিতাম। তারপরে একদিন কথা হতে হতে তোর বন্ধুদের ওই প্রোফাইল যখন সাজেশনে আসতে লাগলো ফেসবুকের হিসেবে, বা আমিও তারপরে মাঝে মাঝে ওদের অ্যাকাউন্টটা দেখতে লাগলাম যে সত্যি বন্ধুগুলো কত লাকি, যাদেরকে আমার গার্লফ্রেন্ড বেশি প্রায়োরিটি দেয়। তার ভাইয়ের এক্সাম হয়েছে কি না, তার ভাই কিসে ভর্তি হবে এইচএসের পরে, মাধ্যমিকের পরে, সেসব জানতিস। অথচ আমার এখানে জ্বর, আমার অসুস্থতা, আমার মায়ের শরীর খারাপ, সেসব নিয়ে তুই কোনো খোঁজ নিতিস না, হয়েছে অবহেলাতে। আর সেই হিসেবে আমি যখন তোর বন্ধুদের অ্যাকাউন্ট স্টক করতাম, দেখতাম, তখন দেখলাম যে একটা ছবি তোর বন্ধুর অ্যাকাউন্টে আছে ফেসবুক প্রোফাইলে। সেই ছবিটা আমি দেখে তোকে জাস্ট জিজ্ঞাসা করলাম যে একটা জিন্স পরা মেয়ে, এবং তুই ভেবে দেখ না, আমি আজ পর্যন্ত মানুষ চিনতে ভুল করিনি, সে ছবিতেই হোক, বাস্তবে হোক, রিয়েল লাইফে হোক, বা তার মেন্টালিটির দিকে হোক, বা সে কেমন যদি আমাকে হিসাব করে বলতে বলা হয়। ওই দিন আমার যে কি ভুল হলো, মানে বলে না যে মেরা কিস্তি ডুবি ওয়া যাহা পানি কম থা, মেরা ভি ওই হাল হুয়া। মতলব আমারও সেম জিনিস হয়েছিল। আমি মহাসমুদ্রে ডুবিনি, আমি তো যেখানে পাঁকে ডুবে গেছি কারা হয়, যেখানেতে জলই ছিল না। কীরকম হলো দেখ, তো ছবিটা আমি তোকে জিজ্ঞাসা করতে লাগলাম যে এই ছবিটা কার রে? তুই বললি এটা আমার নয়। তুই প্রথমে ইগনোর করলি যে ও আমি দেখতে পারবো না। আমি বললাম তুই জিন্স পরিস কি? তুই বললি হ্যাঁ। দেখো, জিন্স পরা কোনো ক্ষতি নয়, কেন পরবে না, যে যার পার্সোনাল ম্যাটার। তুই জিন্স পরবি, তোকে দেখতে সুন্দর লাগবে, আমি তার প্রশংসা করবো, এভাবেই প্রেম চলে সাধারণত। বাট তুই প্রথমে ইগনোর করলি। আমি একদিন বললাম যে তুমি দেখছোই না, আমি অনেক দিন থেকে বলছি ছবিটা দেখতে, দেখো না এটা তোমার ছবি নাকি? বলছে না না আমার ছবি নয়। ঠিক আছে, একবার দেখবি না? যখন আমি তোকে বললাম তুই দেখিসই নি, আমি কতবার বলছি, তখন তোর খুব প্রতি খারাপ লেগে গেল। তখন তুই বাধ্য হয়ে ফেসবুক চেক করতে লাগলি সেই তোর বন্ধুটার। যতটা সম্ভব হয় বন্ধুটার নাম সন্তু ছিল। নাম নিচ্ছি এই কারণে, তোর তো তারাই প্রিয় এখন। তারপরে তুই বলতে লাগলি তোর অনেক বন্ধুদেরকে বলবি বিয়েতে। যখন বললাম কে কে বন্ধু, নাম বল, স্বাভাবিকভাবেই তোকে জিজ্ঞাসা করতাম যে কাদেরকে বলবে। আমার সন্টু আছে, সৌমেন আছে, এরা আছে, তারা আছে, এই করে করে সবাই ছেলের নামই বলতিস। আর আমি ছেলে হিসেবে আমার সব থেকে খারাপ লাগতো যে আমার বইয়ের বান্ধবী আসবে না বেশি বিয়েতে, বন্ধুরা আসবে। হ্যাঁ, এবারে একটা কন্ডিশন হতে পারে আমি ছেলে বলে ছেলেদেরকে আমি দেখতে পারবো না তোর পাশে, তোকে কেউ উইশ করবে, তোর হাতে কেউ হাত দেবে, তোকে কেউ টাচ করবে, আমি সেটা দেখতে পারতাম না। তোকে বলেছি, কেন জানি না পারতাম না, বেশি ভালোবাসি বলেই, বা অধিকার বোধের জন্য, বা পসেসিভনেসের জন্য, যাই বলি না কেন। বাট তুই এসব বলতে লাগলি তোর বন্ধুদের কথা, আমি তখন তোর বন্ধুদেরকে স্টক করতে লাগলাম। কথা বলে জানতে পারলাম তাদের সাথে ফেসবুকে অজানা হিসেবেই যে ওরা তোরই বন্ধু। যাই হোক, তুই একদিন ফেসবুক অ্যাকাউন্ট চেক করলি, তার ওই ছবিটা দেখলি, দেখে আমাকে বললি যে না ওটা আমি নয়, ওটা ওর গার্লফ্রেন্ড। এবারে দেখো ব্যাপারটা হয়েছিল কি, তুমি সেটাকে কি ভাবলে,
যে এটা বোধহয় আমি তোমাকে সন্দেহ করছি যে ওর প্রোফাইলে কেন তোমার ছবি আছে, এরকম একটা ব্যাপার। বাট আমি সত্যি বলছি, মা কসম, এটা বলছি যে আমি না তোকে তো সেই 2010, 11, 12তে দেখেছিলাম। তাহলে তোকে তো সেই 2010, 11, 12তে দেখেছিলাম। তারপরে 2016 পর্যন্ত তোকে দেখিনি। তারপরে আবার 17, 18, 19, 20-র মধ্যে 2-4 বার দেখা আছে, বছরে একবার করে যদি ধরি 4-5 বার। তাহলে প্রায় তোর মতো একটা সিমিলার মেয়ে একজনের প্রোফাইলে আছে। জাস্ট জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে ওটা কে। তুই ভাবলি যে তুই বোধহয় হয়তো হবি, তোকে আমি সন্দেহ করছি যে তোর ছবি ওর প্রোফাইলে আছে। কেন, থাকতেই পারে, বন্ধুরা একসাথে ট্যুরে গেছিস, ছবি তুলেছিস, থাকতেই পারে। আমি শুধু এটা জানতে চেয়েছিলাম যে ওটা তুই কি না। আসলে আমি কনফিউজড হয়ে গেছিলাম যে এটা তোর ছবি না অন্য কারো ছবি। একদম সেম স্টাইল, সেম তাই হিসেবে তোকে জানতে চেয়েছিলাম। তুই ভেবে নিলি যে আমি তোকে সন্দেহ করছি। বাট আমি চট করে আজও বলছি, আমি মানুষ চিনতে ভুল করি না, বা কারো ছবি একবার দেখলে তাকে দ্বিতীয়বার মিলিয়ে দিতে পারি, সে ফেসবুকই হোক, অচেনা কেউই হোক, আর বাস্তব লাইফেই হোক। বাট তোকে এতটাই ভালোবেসেছি, তোতে এতটা মশগুল ছিলাম, তোর ছবি অন্য ছবির মধ্যে পার্থক্য করতে পারছিলাম না। আসলে সেম স্টাইলের লাগছিল ছবিটা। তো তারপরে একটা তোর মনে সন্দেহ লাগলো। এবার বিভিন্ন গল্প যেরকম আমাদের মধ্যে হতো, তুই বলতে লাগতি বিভিন্ন গল্প যে তোর খুব বাইকে যেতে ভয় লাগে, বাইকে তুই যে সামনে বসে তাকে না ধরে যেতে পারিস না, বা ইত্যাদি। এখনও হয়তো তাই করিস। আর এরকমও বলেছিলি যে ট্রেনে যখন তোরা গিয়েছিলি, কোথায় ঘুরতে জানো জায়গাটা, কাশ্মীর, তখন তুই ছিলি উপরের বাঙ্কারে। সেই সময় সেখানে আরও একটা ছেলে ছিল, মানে অন্য বাঙ্কারের অন্য পাশে। ছেলেটা খুব হ্যান্ডসাম বা ইত্যাদি, ছেলেটা খুব পাঞ্জাবি স্টাইলের। তো সেই হিসেবে আমাকে সব কথা বলতি। এবার কথায় কথায় আমি তোকে বিভিন্ন প্রশ্নও করতাম যে আচ্ছা তাহলে সেদিনে যে বাইকে তাহলে গিয়েছিলি ওই স্যারের সাথে, তখন কীভাবে গিয়েছিলি? তখন বললি যে না, হ্যাঁ তো আমি তো ওই স্যারের কাঁধে হাত দিয়েই গিয়েছিলাম, বা কাঁধে ধরেই তো গিয়েছিলাম। আমার তখন একটু খুব খারাপ লাগলো, কেন জানি না। আমার তোর উপরে একটা বিশ্বাস ছিল যে, আমি এর মাঝে একটা কথা বলি তোকে, এগুলো সব শেয়ারও করেছি। আমি এক জায়গায় পড়াতে যেতাম, সেখানে তার মা ছিল পুলিশ, বাপ ছিল পুলিশ। শীতকালে দরজা বন্ধই ছিল, আমি ঢুকলাম, ধরে দরজাটা বন্ধ করতে যাচ্ছি, আমাকে বলছে দরজাটা খুলে রেখে পড়াবে। মানে তারা একটা আমাকে সন্দেহজনক নজরে দেখছে যে আমার তো বিয়েটি হয়নি, ইয়াং এক 11-12-এর এক মেয়েকে পড়াতে যাচ্ছি আমি, তখন 26-27-এর। তো সেই মুহূর্তে হয়তো আমার মনে কোনো বাজে জিনিস আছে, কিন্তু আমি শিক্ষাগুরু হিসেবে এসব আমার মনে আসবে কেন? আমি সে কথাও তোকে শেয়ার করছি যে জানিস এরকম লোকে সন্দেহ করছে। তুই সেটাকে কী ভেবেছিলি আমি জানি না, তোকে আমি অনেক ব্যাখ্যা দিলাম যে এরকম কিছুই নয়, আমি যেতাম, এরকম করেছিল। তুই আমাকে এটাও বলেছিলি যে হ্যাঁ কেন দরজা খুলে রেখেই পড়াবি, কী এসেছে? মানে আমি বন্ধ ছিল বলেই বন্ধ করে দিচ্ছিলাম। তুই আমাকে খারাপ ভেবেছিলি বা কী ভেবেছিলি আমি সেটা জানি না। সেরকমই ওই দিন যখন তুই বললি যে না আমি ওই স্যারের কাঁধে ধরেই যাচ্ছিলাম, এবারে দেখ সে একটা মাস্টার মানুষ, খারাপ মাস্টার ভালো মাস্টার আমি সেটা জানি, আমি তাকে চিনেছি, আমি 11-12-এ তার কাছে স্কুলে পড়েছি, তাকে আমি জানি। আমি স্কুলে আর বাকি মাস্টারদের নাম তো নিচ্ছি না যে সে ভালো বা খারাপ। তো সেই হিসেবে তুই তার কাঁধে ধরে গেলি, আমার খুব খারাপ লেগেছিল, আজও বলছি। আমি তোকে বলিনি যে কেন গিয়েছিলে কানে ধরে, এভাবে যাওয়া চলবে না বা ইত্যাদি। আমি শুধু বলেছিলাম দেখ ওভাবে যাস না, আমার না একটু খারাপ লাগে তোকে কেউ টাচ করুক বা অন্যরা খারাপভাবে সেটাকে নোক। তখন তুই বললি যে কেন, আমি তো, সে তো আমার দাদার বয়সী, দাদার মতোই তো হয়। আমি জানি তোর মনে এসব কিছু নেই, তুই ভীষণই সহজ সরল, বাট তুই ওভাবে যেতে আমার খুব খারাপ লেগেছিল যে
একটা ছেলেকে ছেলে আমি চিনি না ভালো করে, অতএব সেই ছেলেটা কেমন, সে ওই টাচেতে ওই স্পর্শকে কীভাবে নিচ্ছে, সেটা আলাদা একটা ব্যাপার ছিল। তো সেই হিসেবে তোকে যখন বললাম যে এভাবে আর যেতে হবে না, তুই তখন খুব আমাকে একটা কটূক্তি করেছিলি যে কেন আমি কি তার সাথে রয়ে গেলাম না রাত কাটিয়ে এলাম, তার সাথে তো শুধু কাঁধে ধরে গেছিই বা কী এমন হয়ে যাবে, কাঁধে ধরে যাওয়া কি উচিত নয়? আমি বললাম না না, সে ব্যাপারটা নয়, নিজের দাদা হোক বা ইত্যাদি ঠিক আছে, বাইরের কেউ তো, তাই বারণ করলাম। এবারে তোকে ঘুরিয়ে এটাও বললাম যে দেখ, যদি এটা আমি করতাম, যে মনে কর আমি সার্ভিসে যাচ্ছি, আমার সাথে কোনো কলিগ এসছে এরকম রোজ, তোর খারাপ লাগবে না? তুই বলি না, আমার এসব খারাপ লাগবে না, তুই যাত্রার সাথে পারবি, যে আমার কিছু এসে যায়নি। তখন আমি বুঝে গেলাম যে তুই আমাকে ভালোবাসিস নি, হয়তো মুখের কথাই ভালোবাসিস, বা হয়তো আমি এতটাই বাসি বলে তুই আমাকে নিজেকে সেখান থেকে বের করে নিয়ে চলে যেতে পারছিস না, ব্রেকআপ করে দিতে পারছিলি না। তো ওটা একটা ইস্যু হয়ে দাঁড়ালো এবং এটা একটা তোর কাছে সুযোগ হয়ে গেল। এরপরে ওটা নিয়ে কথা চলতে লাগলো যে আমি তোকে সন্দেহের চোখে দেখি ইত্যাদি ইত্যাদি। আমি তো তোকে এগুলোও জিজ্ঞাসা করেছি, তোর মনে নেই যে তুই দাদার সাথে কীভাবে যাস, তোরা তাহলে দাদার সাথে বাইকে গিয়েছিলি কীভাবে? দাদার সাথে জাস্ট এগিয়ে আছে, ওটা কোনো সমস্যা নেই, জেঠুর ছেলে যদিও সে। সোনুকে নিয়ে কীভাবে যেতে, সোনু মাঝে বসতো ইত্যাদি ইত্যাদি, এইসব কথাগুলো তোমাকে জিজ্ঞাসা করছি, এমনি বাস্তবতার কথার খাতিরে জিজ্ঞাসা করতাম। তুমি সেটাকেও ভাবতে যে আমাকে বোধহয় দাদার সাথে সন্দেহ করছে বা বারবার এসব জিজ্ঞাসা করছি। আমার মনে ওসব ছিল না রে, আমি জাস্ট এটাই জিজ্ঞাসা করতাম। তোর তো সব কথাই জিজ্ঞাসা করতাম, তুই কী পরতিস, জিন্স পরতিস না টপ পরতিস, আজকে শাড়ি পরলি কি না, হ্যাঁ না, সেজেছিস কি না, কী পোশাক পরেছিস, হ্যাঁ না, একটা পোশাকটার ছবি পাঠানা। পোশাকটার ছবি মানে কি, তুই পোশাকটা পরে একটা ছবি পাঠানা, ছবি কোনোদিনও পাঠাস নি, হোয়াটসঅ্যাপে ডিপি দিতিস, সেই ছবিটা দেখতে চাইতাম। আর মনে আছে ডিপিতে একটা অন্য ধরনের ছবি ছিল, আমি সেটাকে তোকে বারণ করেছিলাম যে ওই ছবিটা দিস না, ছেলেরা অন্যভাবে নেবে। তুই বললি সব ছেলেরাই খুবই ভালো, আমার বন্ধুরা সবাই ভালো, কেউ খারাপ না। তো সেই হিসেবেই ডিপিও চেঞ্জ করলি না, ডিপিটা একটু আপত্তিজনক ছিল হালকা, সেটা আমি বুঝতে পেরেছিলাম এবং তুই মানিসও নি। যাই হোক, তোর সমস্ত সবটা পার্সোনাল ব্যাপার। সেই হিসেবে গণ্ডগোল শুরু হলো। তোর মনে হলো আমি তোকে সন্দেহ করি, অন্যের সাথে যেতে দিতে চাইছি বা ইত্যাদি চাইছি না, বা তোকে তো স্বাধীনতায় আঘাত দিচ্ছি। অতএব এই করতে করতে ঝগড়া হতো, মাঝে মাঝে কাঁদতাম, তুই আবার বলতিস ঠিক আছে তুমি ঝগড়া করছো বেশি ইত্যাদি ইত্যাদি, এরকম করার দরকার নেই, ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, কিছু নাই, তুমিই তো বেশি ঝগড়া করছো, আমি কিছু করছি না। এত সব করার পরেও তোকে এটাও বারণ করেছিলাম, তো আমি তো তোকে আজও বলছি যে দেখ, বন্ধুগুলোকে নিমন্ত্রণ করতে হবে না, কেননা আমি তোকে কেউ এসে উইশ করুক, ছুঁয়ে দেখুক, এগুলোর বন্ধু তো এখন তুই বলছিস ভালো বন্ধু, যখন আমি এটা দেখতে পারবো না আর কি, খারাপ লাগবে একটু, হয়তো পসেসিভনেস বেড়ে গিয়েছিলো না তোর প্রতি এতটা। তুই হয়তো বললাম না, যেখানে অবহেলা বেশি সেটার প্রতি আকর্ষণ তত বেশি, তুই অবহেলা বেশি করেছিস, তোর প্রতি আমার আকর্ষণ অত্যধিক বেড়েছিল। এই করে করে 2026-এ, 2026 নয় 2021-এ 8ই মার্চ, এর আগের দিন, তার আগের দিন খুব ঝগড়া টগড়া হয়েছিল, কথা কাটাকাটি। আমিও তোকে উঁচু গলায় দু একটা কথা বলেছিলাম, তুমি এখনই এরকম করছো, আমি তো তোমার হবু হাজব্যান্ড হিসেবে। তখন তুমি আমাকে কিসের হাজব্যান্ড, তোর সাথে আমার কী যে হাজব্যান্ড, না বিয়ের কথা ঠিক হয়েছে না কিছু হয়েছে। তখন আমি বুঝে গেলাম যে আমি তোর জীবনে কিছুই নয়, অথচ প্রথমে কত কথা ছিল, যে কথার মধ্যে তুই বারবার বলতি তোর জ্বর হয়েছে, আমি সারা রাত ঘুমোতে পারিনি, কত কথা বলেছিস, যে আমি ভাবতেই পারিনি তুই আমাকে এতদিন বাদে ফোন করবি। সবাই জানতো, বাট আমি বুঝতে পারতাম না, তুই এটাও বলতি যে তুই আমাকে ভালোবাসিস, অথচ তুই জানিস যে আমি তোকে ভালোবাসি, বাট তুই বলতে চাসনি মুখে কোনোদিনও। তো এইসবের পর এত দুজনের মধ্যে কথা কাটাকাটিটা, কথার বার্তালাপটা এতই কঠিন হয়ে গিয়েছিল, যেখানে 6 তারিখে লাস্ট কথা হয়েছিল 2021-এর 6ই জানুয়ারি, 7ই জানুয়ারি
এখানে একটা অনুষ্ঠান ছিল, আমি সেদিন ফোনটা নিয়ে যাইনি ইচ্ছে করেই, যে ফোনে কথা হলেই তো শুধু ঝগড়া হচ্ছে, থাক আজকে আর ফোন ধরবই না। নাহলে যে মানুষটা তোর ফোন ধরার জন্য বাথরুমে ফোন নিয়ে যেত, পায়খানা ঘরেতে ফোন নিয়ে যেত, সেই মানুষটা আজ ফোন ছাড়া আছে, মানে কতটা বিরক্ত লেগেছে ভেবে দেখ। তারপরে ভাবলাম যে ঠিক আছে, পরে এসে একবার জেনে নেবো কথা বলে। তারপরে সুইচ অফ করেও রেখেছিলাম, একবার মিসড কল এসেছিলো, এসে দেখলাম তুইও আর করিস নি, আমিও আর সেদিন রাগের বসে আর করিনি। তারপরে 8 তারিখ আসলো, তুই দেখি ফোনই করিস নি। আমি ফোন করলাম, কথা কাটাকাটি শুরু হলো, তুই আমাকে এটাও বললি তুই একটা এরকম কাউকে খুঁজে দেখা যে তোর কথায় উঠবে আর বসবে। তুই আমাকে বললি যে আমাকে একটা কথা শিখিয়েছিল আমার একটা ম্যাম, যে সহজ হও, সহজলভ্য হইও না। আমি সত্যি সহজলভ্য হয়ে গেছিলাম, তাই তো আমাকে নিয়ে খেলতে পারলি। এমনকি তুই তোর কোচিং ক্লাসের মাস্টারের খাতা নোটস লিখে দিচ্ছিস, তুই যদি আমাকে একটু হেল্প করতিস আমি হয়তো চাকরিটা পেয়ে যেতাম, দুজনের আজ সুখে সংসার হতো। বাট তুই সেসব হেল্প কিছুই করিস নি, না কলেজে, না বিএডে, না পার্সোনাল লাইফে। তো তারপরে 8ই মার্চ অনেক কথা কাটাকাটি হলো, আমাকে তুই তমকার করে অনেক কিছু ছোটো করলি, সবার শেষে তুমি করছিলে, আমি অনেকবার বললাম থেকে যাও। আমাকে তুই সে একই উদাহরণ দিতে লাগলি, কাঁচ একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না, কিন্তু এটা তোকে আজও বোঝাতে পারিনি, তোকে আমি সন্দেহ করিনি। হয়তো তুই ভালো আছিস, যার সাথে বিয়ে হয়েছে শুনলাম সে প্রফেসর, বেনারসে থাকে, তোর বাড়িতে 4 চাকা আছে, তোর মেয়েও খুব সুন্দরী হয়েছে, শুনেছিস নাকি আগের থেকে খুব দেখতে সুন্দরী হয়ে গেছিস। যাই হোক, আমি তো আর দেখতে পাইনি, কিন্তু আজও একই কথা বলবো, তোকে ছাড়া তখনও অধুরা ছিলাম, আজও অধুরাই হয়ে আছি। বিয়ে কবে হবে তাও জানি না, প্রমিসও তো করেছিলাম বোধহয় করবো না, তাই বোধহয় আজও হচ্ছে না বিয়ে। হয়তো বুড়ো বয়সে সহায় পাওয়ার জন্য হয়তো একটা বিয়ে করে নিতেই হবে, জানি না তাকে ভালোবাসতে পারবো কি না। তুই তো তোর ঘরের কথা শুনে, বাড়ির কথা শুনে একটা যে মানুষটাকে চিনলি না জানলি না তার সাথে বিয়ে করে নিলি, দিয়ে তার সাথে সুখে আছিস। আর যাকে ছোটোবেলা থেকে চিনতিস জানতিস, তার সাথে সম্পর্কটা আর রইল না। যাই হোক, আজ ইন্টারন্যাশনাল ওমেন্স ডের দিনে যেখানে সবাই তাদের নিজেদের ওমেন্সকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমিও তোকে জানাচ্ছি। আমি সব কথা আমার বাড়িতে শেয়ারও করেছিলাম, শেয়ার করার পরে আমাকে ফ্যামিলি অনেক সাথ দিয়েছিল, নইলে আমি হয়তো এতদিন বেঁচেই থাকতাম না। সে অনেক কথা, অনেকবার সাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছি, বাট বেঁচে গেছি। তো সেই হিসেবে একই কথা বলবো, যেখানেই থাকিস ভালো থাক। আসলে যেখানেই থাকিস বলতে আমি জানি তোর কোথায় বিয়ে হয়েছে। একই গ্রামে, একই সূর্য তুইও দেখছিস আমিও দেখছিস, একই গ্রামে চাঁদ তুইও দেখছিস আমিও দেখছি, একই গ্রামে পুজো তুইও দিচ্ছিস আমিও দিচ্ছি, শুধু সাথে নেই দুজন। আর সব থেকে অবাক ব্যাপার, দেখে দেখে তুই আমার গ্রামেই বিয়েটা করলি তাকে, আমাকে এটা দেখানোর জন্য নাকি অন্য কোনো কারণে আজও জানতে পারলাম না। আর আমি আজও এটা জানতে পারলাম না তুই আমাকে সত্যি কতটা ভালোবাসতিস। আচ্ছা, আমার কথা কোনোদিনও মনে পড়েনি না তোর? আচ্ছা, কোনোদিনও কি কাউকে আমাকে নিয়ে গল্প করেছিস, বা নাকি খারাপ ছেলে বলেই চতুর্দিকে বলে বেরিয়েছিস? তোর সাথে আমার কি ঘটনাটা হয়ে বিচ্ছেদটা হলো, আজকে ব্রেকআপটা হয়েছিল আজকের দিনে, সেটাই বলতে এসেছি। আর তোকে আমি দোষারোপ করতে পারবো না, এত সব করার পরেও আজও সেই তুই আমার কাছে আগের মতোই, সেই ক্লাস 10-এর প্রথম দিনে দেখা মেয়ের মতো।
পরী হয়ে আছিস। তোকে তো ভগবানের জায়গাতে রেখেছিলাম। যখন পুজো দিতাম, প্রার্থনা করতাম, তোর নাম নিতাম প্রথমে। দুর্গা পুজোতে যেতাম, অঞ্জলি দিতাম, উপোস থাকতাম। বাট সবই আজ অধুরা, তুইও নেই, এসব অভ্যাসও আর নেই। বাট মাঝে মাঝে যখন মন খারাপ হয়ে যায়, তোর ছবি খুলে দেখি, যেগুলো ফোনে স্ক্রিনশট মেরে রেখেছিলাম ডিবি থেকে। তুই তো নিজে থেকে কোনো ছবি পাঠাসনি, আর হোয়াটসঅ্যাপে কোনো দিনও মেসেজ হয়নি। তো সেই হিসেবে ভালো থাকিস, সুস্থ থাকিস। ভিডিওতে হয়তো মুখের হাসিটা কোনো দিনও তোর নজর পড়বে, বাট এই হাসির আড়ালে যে কষ্টটা, আর এতে আমার কী কী ক্ষতি হয়েছে আমি একটু বলে দিই তোকে। প্রথম কথা, মাস্টার ডিগ্রির পরে, আর তুই এটা মানতেই চাসনি যে তোর জন্য আমার কোনো ক্ষতি হয়েছে। এটাও বলেছিস তো যে একদিন কোনো দিনও যে আমি তোর কী ক্ষতি করে দিয়েছি। কথা দিয়েছিলাম আজকে আর থাকতে পারবো না, আর আগের মতো সে অবস্থা নেই, তাই চলে গেছিস, এটা বলেছিস। বাট ক্ষতি কী হয়েছে? 16-র পরে 17, 18, 19, 20, 21 এই সময়গুলোতে আমি প্রিপারেশান নিতে পারিনি, কনসেন্ট্রেট করতে পারিনি। তোর চিন্তায় ডুবে থাকতাম এটা নিয়ে যে তুই আমাকে ভালোবাসিস কি বাসিস না। এতে আমার রেলের জব, ব্যাঙ্কিংয়ের জব, LICর জব, গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো সবই হাত থেকে গেছে। এবারে 2021-এর পরে, ব্রেকআপের পর আমি ইউপিএসসির প্রিপারেশান নেওয়া শুরু করলাম। সেই ইউপিএসসির প্রিপারেশান নিতে গিয়ে তোকে আর তখনও বলতে পারতাম নি, বারবার প্রেশারাইজড হতো মাথার উপর। এক সময় শরীর অসুস্থ হয়ে গেল, সেই সময় রেলের গ্রুপ ডি পাস করলাম, হসপিটালাইজ ছিলাম, না ইউপিএসসি দিতে পারলাম আর না রেলের গ্রুপ ডিটা পাস করলাম, মানে জয়েন হতে পারলাম। তো তারপরে বয়সও পেরিয়ে গেল, 3 বছরের জন্য অসুস্থ হয়ে গেল শরীর, আজকে 4 বছর চলছে এবছরকে নিয়ে, এখনও আমি সুস্থ হইনি। যে কী সমস্যা হয়েছে সেটা একদিন পরেই নাই শুনবি কোনো দিনও, যদি মুখোমুখি কোনো দিনও দেখা হয়। পাকস্থলী বা ক্ষুদ্রান্তে ক্যান্সারের মতো ধরতে পারিস, বা পাকস্থলী তার নিজের জায়গাতে নেই এটা ধরতে পারিস। এত সব হয়ে গেছে ইন্টারনাল ড্যামেজ, যার কারণে বাড়ির বাইরে কোথাও বেরোতেও পারি না। এখন জার্নালিজম, মাস কমিউনিকেশনে মাস্টার্স করছি, জার্নালিস্ট হয়ে বেরিয়ে যাব বলে। আর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য ট্রাই করছি, যদি হয়ে যায় তোকে অবশ্যই জানাবো। ভালো থাকিস, সুস্থ থাকিস। তোর প্রতি যেমন ভালোবাসা ছিল তেমনই থাকবে। আজ নয় কাল একটা প্রমিস করেছিলাম তোকে যে মৃত্যুর শেষ দিনে তোকে পাশে পাবো। তো জানি না পাবো কি পাবো না, আমার মনে তোর পড়ে কি পড়ে না। আর তুই ছাড়া জীবন আজও অচল। বন্ধুবান্ধব সবাই জানে আমি কতটা অসহায় তোকে ছাড়া, তবু হাসি মুখে প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখি। ভালো থাকবি। হ্যাপি উমেন্স ডে। থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। অ্যান্ড ওয়ান থিং, আজ বা কাল যাই হোক না কেন, ইউ অলওয়েজ বি এ পার্ট অফ মাই লাইফ। কখনো জানে, কখনো আনজানে, আর অবচেতন মনে তুই থাকবি। সেই জায়গাটা কাউকে দিতেই পারছি না, নইলে তো এতদিন বিয়েই করে নিতাম। স্যালিউট শ্রী, থ্যাংক ইউ এতটা যত্ন করে আঘাত করতে পারার জন্য। একটা গান আছে না, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। আর এত সবের পরেও দেখ না, আমি আজও হাসি মুখে আছি।
তোকে স্মরণ করছি।